নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায়ের লেখা গল্প চাকুরে ভাই। কার্তিক ও গণেশ দুই ভাই পুঁটিমারির হারাধনদের পুত্র। হারাধন পুঁটিমারি গ্রামে কয়ালের কাজ করিত। কৃষকদের ধান্যাদি শস্য মাপ করিয়া দিয়া, কখনো বা মহাজনের গদিতে পাট ওজন করিয়া দিয়া যে কিঞ্চিত কয়ালি পাইত, তাহাতেই তাহার দিন অতিবাহিত হইত। আবার ধান কাটা মারার সময় সে একধামা মুড়ি মুড়কি লইয়া কৃষকদের খোলায় খোলায় ঘুরিয়া বেড়াইত এবং কৃষকদের যে পরিমাণ মুড়ি মুড়কি জল খাইতে দিত, তাহার 3 গুণ ধান আদায় করিয়া সহর্ষে বাড়ি ফিরিত। তাহার জীবনের একমাত্র লক্ষ্য ছেলে দুটিকে কোনো প্রকারে মানুষ করিয়া তুলিবে। মাতৃহীন শিশুদ্বয়কে সে পিতার স্নেহ ও মাতার আদর যত্ন ঢালিয়া দিয়া মানুষ করিয়া তুলিতেছিল। পরিণত বয়সে স্ত্রীর মৃত্যুর পর হারাধন চারিদিকে অন্ধকার দেখিলেও একটি বিষয়ে সে কৃতনিশ্চয় ছিল। বৃদ্ধ বয়সে একটি দ্বিতীয় পক্ষ ঘরে আনিয়া অরণ্যে গমন করিতে তাহার আগ্রহ ছিল না। যেদিন তাহার ভগিনী ক্ষেত্রমণি তাহাকে বলিয়াছিল, কতদিন আর খালি ঘরে বাস করবে? ও পাড়ার নিতাই হালদারের মেয়ে খাসা চোখ মুখের গড়ন, আর 9 বছরের মেয়ে দেখতে যেন 12 বছরের, তাকে বিয়ে করো না কেন দাদা? সেদিন হারাধন তাহার ভগিনীর সহিত বিপরীত ঝগড়া করিয়াছিল। হারাধন বলিয়াছিল, তুইও খেপলি নাকি খেতু? এই 27 বছর বয়সে নিতাই হালদারের দুধের মেয়ে বিয়ে করব? বৃষ কাঠের সঙ্গে আমার বিয়ে হবে, জাত বেহারার কাঁধে চড়ে মড়ুইখালির ঘাটে বিয়ে করতে যাব। 27 বছরের বুড়োকে বিয়ের কথা বলতে তোর লজ্জা করলো না? থাকলো তোর ভাতের থালা, চললাম আমি যেদিকে 2 চোখ যায় সেই দিকে। হারাধন তখন খাইতে বসিয়াছিল। সক্রোধে উঠিয়া কোনো রকমে হাত মুখ ধুইয়া হুঙ্কার দিল, একটা পান টান দিবি না শুধু মুখেই চলে যাব? ক্ষেত্রমণি বলিল, পান তৈরি করবার লোকই তো আনতে বলছিলাম, আমার যেমন অদেষ্ট, বললাম এক, বুঝলে আর এক। কে তোমার সংসারের বোঝা টানে বলো দেখিনি? হারাধন বলিল, তুই টানবি, আবার কে টানবে? বিয়ে টিয়ের কথা মুখে আনিস নে, ছেলে দুটোকে মানুষ কর, যেন বাপের ভিটে পিদ্দিম জলে। তাম্বুল চর্বণ করিতে করিতেই ভগিনীর সহিত হারাধনের সন্ধি হইয়া গেল। সেই দিন হইতে ক্ষেত্রমণি আর ভ্রাতার বিবাহের কথা মুখে আনে নাই। নিতাই হালদার বুড়োকে কন্যাটি গছাইয়া কিছু টাকা আদায় করিবার ফোন দিতেছিল। তাহার আশা এইভাবে নির্মূল হওয়ায় সে শিবু সার আবগারি দোকানে গিয়া গঞ্জিকা ধূমপানে মনোক্ষোভ নিবারণ করিতে লাগিল। কার্তিক বড়, তাহার বয়স যখন 15 আর গণেশের বয়স 10, সেই সময় বুড়া হারাধন দে 3 দিনের জ্বরে মড়ইখালির শ্মশানে বাসর যাপন করিতে গেল। তাহার দীর্ঘকালের কামনা পূর্ণ হইল। ক্ষেত্রমণি ভ্রাতৃশোকে আকুল হইয়া জমিদার বৃন্দাবন বাবুর জননীর সঙ্গে কাশীবাস করিতে চলিল। অগত্যা সংসারের সকল ভার কার্তিকের স্কন্ধে পড়িল। সে অনেক শোক তাপ সহ্য করিয়া এই বয়সেই বেশ বিজ্ঞ হইয়া উঠিয়াছিল। যাহাদের মধ্যে কিছু বস্তু থাকে, তাহারা বিপদে পড়িয়া স্বাবলম্বন শিক্ষা করে, আর যাহাদের ভিতরটা একেবারেই অসার, তাহারা বানের জলে ভাসমান টোপা পানার মতো ধ্বংসের পথে ভাসিয়া যায়।
কার্তিকের ভিতর বস্তু ছিল, সেটাই ছোট ভাইটিকে লইয়া ভাসিয়া গেল না। লেখাপড়া শিখিলে সে মানুষ হইতে পারে, এই আশায় কার্তিক পুঁটিমারির ছাত্রবৃত্তি স্কুলে গণেশকে ভর্তি করিয়া দিল। ছোট ভাইটিকে মানুষ করিয়া তোলাই তাহার জীবনের ব্রত হইল। গণেশ বেশ বুদ্ধিমান, তাহার স্মরণশক্তিও ভারী তীক্ষ্ণ ছিল। বছর তিনেকের মধ্যে সে ছাত্রবৃত্তি পাশ করিয়া 3 টাকার বৃত্তি পাইল। পুঁটিমারির 2 ক্রোশ দূরে হাজিনগর মহকুমায় একটি এন্ট্রান্স স্কুল আছে। হাজিনগরের স্কুলের সম্পাদককে ধরিয়া কার্তিক গণেশকে স্কুলে বিনা বেতনে ভর্তি করিয়া দিল। গণেশ প্রত্যহ বাড়ি হইতে স্কুলে পড়িতে আসিত, আবার ছুটি হইলে বাড়ি ছুটিত। 14 বৎসর বয়স্ক বালক এইরূপে প্রত্যহ 4 ক্রোশ হাঁটিয়া পাড়ি দিত। এমন ছেলে প্রায় মূর্খ হয় না। সে 4 বৎসরে এন্ট্রান্স ক্লাসে উঠিল। আর 1 বৎসর পরে ভাই পাশ হইবে, এবং পাশ হইলেই মুন্সেফি আদালতে একটা আলমগিরি পাইবে। এই আশায় প্রফুল্ল হইয়া কার্তিক প্রাণপণ পরিশ্রমে তাহার ভ্রাতার অন্নবস্ত্র ও পাঠ্যপুস্তক সংগ্রহ করিতে লাগিল। কতদিন দেখা গিয়াছে গণেশ মেঠো পথ অতিক্রম করিয়া বেলা 10টার সময় স্কুলে আসিতেছে। তাহার পায়ে জুতা নাই, ধুলা হাঁটু পর্যন্ত মোজা বুনিয়া দিয়াছে, কাঁধে একখানি ময়লা চাদর, কত জায়গায় ছেঁড়া তা গনিয়া ঠিক করা কঠিন। পথশ্রমে মুখখানি ম্লান, সর্বাঙ্গে ঘাম ঝরিতেছে। কার্তিক বহু চেষ্টাতেও তাহার জন্য একজোড়া জুতা সংগ্রহ করিতে পারে নাই। যদি কেহ কার্তিককে পরামর্শ দিত, বিয়ে থা কর, কতদিন একা হাত পুড়িয়ে রেঁধে মরবি, কার্তিক বলিত, বিয়ে করছি, এতদিনেও ভাইয়ের পায়ে একজোড়া জুতো জোটাতে পারলাম না, পরের মেয়ে ঘরে এনে উপোস পড়িয়ে রাখবো। কার্তিক তখন পর্যন্ত অকৃতদার, কিন্তু প্রজাপতি কার্তিককে কৃপা না করিয়া ছাড়িলেন না। পুরন্দরপুরের 7 বিশ্বাস পাটের দালালি করিয়া কিছু টাকা সঞ্চয় করিয়াছিল। তাহার কন্যা প্রভাবতীর বিবাহ না দিলে নয়। হঠাৎ কার্তিকের ভাই গণেশের উপর তাহার নজর পড়িল। গণেশ ছেলেটি বেশ, লেখাপড়া শিখিলে মানুষ হইতে পারিবে, আর বিবাহে তাহার কোনো দাবি দাওয়াও থাকিবে না। 7 কার্তিকের নিকট এই বিবাহের প্রস্তাব করিতেই সে মহা আহ্লাদে রাজি হইল। তখনও কিন্তু কার্তিকের বিবাহ হয়নি। পুরোহিত ঠাকুর 7 বলিলেন, গণেশের সঙ্গে তুমি যে প্রভার বিয়ে দিতে যাচ্ছ, তা যদি অগ্রে কার্তিকের বিয়েটা হয়ে যেত তাহলে কোনো বাধা ছিল না, কিন্তু বড় ভাইয়ের বিয়ে না হলে ছোট ভাইয়ের বিয়ে কেমন করে হতে পারে? 7 বিলক্ষণ সপ্রতিভ। সে বলিল, কার্তিক তো চিরকুমার। যাহা হোক, কার্তিকের জন্য নানা দিকে কোণে খোঁজ করা হইল, কিন্তু কেহই তাহাকে মেয়ে দিতে চাহিল না। এমন মূর্খকে কে মেয়ে দিবে? পাড়ার ছোঁড়ারা ছড়া আওড়াইতে লাগিল, বড় থাকতে ছোটর বিয়ে, মাইতোর বেড়ায় গালে হাত দিয়ে। কিন্তু এক্ষেত্রে মাইতোর কেহ ছিল না। সুতরাং মাইতোরের কোনো দুশ্চিন্তা না থাকিলেও পল্লী বধূরা স্নান করিতে গিয়া ঘাটে দাঁড়াইয়া তুমুল আন্দোলনের তরঙ্গ তুলিতে লাগিল। শেষে ধর্মরক্ষা হইল। 7 এক ঘাতক ছিল, তাহার নাম রাধু প্রামাণিক। রাধু মুদিখানার দোকান করিয়া সংসার যাত্রা নির্বাহ করিত, কিন্তু 7 কাছে অনেক টাকা কর্য করিয়া সে দেনদার হইয়া পড়িয়াছিল।
সাতকড়ি সুযোগ বুঝিয়া তাহার বাড়ি সমেত 3 কাঠা লাখরা জমি বন্ধকস্বরূপ রেজিস্ট্রারি করিয়া লইল। রাধুকে ভিটা ছাড়া করিবে সাতকড়ির এরূপ দুরভিসন্ধি ছিল না, তবে সে রাধুকে ভয় দেখাইয়া যখন তখন কাহিল করিয়া তুলিত। রাধুর একটি আইবুড়ো মেয়ে ছিল, 12 বৎসরের মেয়ে, অমাবস্যার অন্ধকারের মতো ঘোর কৃষ্ণবর্ণ। তাহার উপর ম্যালেরিয়ায় ভুগিয়া উদরটি ঢক্কাকার এবং মস্তকের কেশগুলি প্রায় নিঃশেষিত। সাতকড়ি রাধুর প্রতি দয়া পরবশ হইয়া বলিল, তোমাকে কন্যাদায় থেকে উদ্ধার করে দিচ্ছি, তোমার মেয়ের জন্য একটা ভালো পাত্র ঠিক করেছি। রাধু তাহার উত্তমর্ণের সহৃদয়তার কোনো পরিচয় এ পর্যন্ত পায় নাই। সে কিন্তু সংশয়াপন্ন হইয়া বলিল, এ খুব ভালো কথা, ছেলেটি কে? সাতকড়ি মাথা চুলকাইয়া ঢোক গিলিয়া বলিল, ওই যে কি বলে পুঁটিমারির, ভালো ছাই নামটাও মনে আসছে না, ওই যে হারাধন্দে ছিল তারই ছেলে কার্তিক চন্দ্র। ছেলেটি বেশ ভালো, বেশ 2 পয়সা করে খাচ্ছে। ওর ঘরেও স্ত্রী লোক নেই, তোমার মেয়ে গিয়ে একেবারে গিন্নি হয়ে বসবে। রাধু বলিল, কার্তিকে? দিব্যি ছেলে ঠিক করেছেন। আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে স্বরূপপুরের জমিদার বিশ্বনাথবাবুর ছেলের সঙ্গে। আপনি বলেন কি, কার্তিকের সঙ্গে আমার সৌদামিনীর বিয়ে দেব? হারুদের ছেলে কার্তিক হবে আমার জামাই? সাতকড়ি বলিল, হ্যাঁ, স্বরূপপুরের বিশ্বনাথ চৌধুরী এ তল্লাটে আর মেয়ে খুঁজে পেলে না, ভালো বললে মন্দ বোঝে। আচ্ছা, তা দাও গে, যেখানে পারো তোমার মেয়ের বিয়ে। আমি কিন্তু আসছে সোমবার মামলা রুজু করব, এতগুলো টাকা আর ফেলে রাখতে পারছি না। রাধু ভয়ে এতটুকু হইয়া গেল। অবশেষে কার্তিকের সহিত সৌদামিনীর বিবাহেই সে সম্মত হইল। বিবাহের ব্যয় নির্বাহের জন্য সাতকড়ি শতকরা মাসিক 3 টাকা 2 আনা সুদে রাধুকে 100 টাকা কর্জ দিয়া পরোপকার ব্রতের পরাকাষ্ঠা প্রদর্শন করিল। কার্তিকের বিবাহের 3 দিন পরে সাতকড়ি তাহার কন্যা প্রভাবতীর সহিত গণেশের বিবাহ দিল এবং 1 বৎসর পরেই গণেশ এন্ট্রান্স পাশ করিয়া হাজিনগর মুন্সেফি আদালতের নকল নবিশ লাভ করিল। এতদিনে তাহাদের সাংসারিক অবস্থা সচ্ছল হইল। কার্তিক ভাইকে চাকুরে দেখিয়া নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। সে ভাবিল, সংসার পালনের জন্য তাহাকে আর মাথার ঘাম পায়ে ফেলিতে হইবে না। এতদিনে তাহার চেষ্টা, যত্ন, পরিশ্রম সফল হইল। সে এখন চাকুরে ভাইয়ের দাদা। এবার কার্তিক সংসারের কর্তা হইয়া বসিল। মুন্সেফি আদালতের চাকরিতে বেশ উপরি পাওনা আছে। এমনকি 7-8 টাকা বেতনের পেয়াদাগুলি পর্যন্ত মাসে 30-40 টাকা উপার্জন করে। অনেক পেয়াদার পায়ে বিলাতি জুতা এবং গায়ে শাল পর্যন্ত দেখিতে পাওয়া যায়। বিশেষত মুন্সেফের ডিক্রি জাজির সেরেস্তাটি কমলার মৌচাক। নানা উপায়ে মুন্সেফ বাবুর মনোরঞ্জন করিয়া গণেশ বছর 2 মধ্যে ডিক্রি জাজির মুহুরি গিরি লাভ করিল। কিন্তু একটা বাধা উপস্থিত হইল। পুঁটিমারির জমিদার রাজারাম লাহিড়ী দুর্ধর্ষ লোক। হারাধনদের বাড়িখানি উঠবন্দি জমিতে ছিল। জমিদার গণেশকে জানাইলেন, জমি মৌরসি না করিয়া সে ইমারত গাঁথিতে পারিবে না। গণেশও জানিত উঠবন্দি জমিতে ইমারত প্রস্তুত করা নিরাপদ নহে। কিন্তু জমিদার তাহার বাস্তু জমি মৌরসি করিয়া দিতে একদম 50 টাকা সেলামি হাঁকিয়া বসিলেন। জমিদার লাহিড়ী মহাশয় জানিতেন মুন্সেফি আদালতের ডিক্রি জারি মোহুরি 50 টাকা সেলামি দিতে কষ্ট বোধ করিবে না।
50 টাকা তো তাহার 10 দিনের উপার্জন। জামাতার উন্নতির সঙ্গে সঙ্গে সাতকড়ি জামাতার প্রতি অধিকতর স্নেহবান হইয়া উঠিল। সে এখন মধ্যে মধ্যে জামাই বাবাজির গৃহে পদধূলি প্রদান করে এবং নানা বিষয়ে হিতোপদেশ দেয়। গণেশের দাদা সপরিবারে তাহার গলগ্রহ হইয়াছে এবং তাহার বহু কষ্টে উপার্জিত টাকাগুলি পরের পেট ভরাইতেই ফুরাইয়া যাইতেছে, এ কথা সাতকড়ি গণেশের হৃদয়ঙ্গম করাইতে কোনোদিন চেষ্টা ত্রুটি করিল না। গণেশ প্রথম প্রথম এই প্রকার হিতোপদেশে কিছু বিরক্ত হইত। যে দাদা মাথার ঘাম পায়ে ফেলিয়া তাহাকে লেখাপড়া শিখাইয়াছে, নিজে উপবাসী থাকিয়া তাহাকে 2 বেলা আহার দিয়াছে, যে দাদা না থাকিলে সে মানুষ হইতে পারিত না, সেই দাদাকে সে এখন উপার্জনক্ষম হইয়া প্রতিপালন করিতেছে, ইহা তো তাহার কর্তব্য কর্ম। সুতরাং কার্তিক সংসারের কর্তৃত্ব করিতেছে, ইহা গণেশের তেমন অস্বাভাবিক মনে হইত না। কিন্তু সাতকড়ি তাহাকে বুঝাইয়া দিল, সে যাহা কর্তব্য মনে করিতেছে সেই কর্তব্য পালন করিতে করিতেই তাহাকে সর্বশান্ত হইতে হইবে। বিশেষত কার্তিকের যখন 2-4টি কাচ্চা বাচ্চা হইবে, তখন তাহার সংসারের ভার বহন করা গণেশের দুঃসাধ্য হইবে। সুতরাং সময় থাকিতে সাবধান হওয়াই কর্তব্য। কিন্তু কি রূপে সাবধান হওয়া যায়, গণেশ তাহা ভাবিয়া স্থির করিতে পারিল না। অবশেষে গণেশ শ্বশুরের পরামর্শে একদিন কার্তিককে বলিল, দাদা, বাড়ির জমিটা মৌরসি না করিলে তো পাকা ইমারত তৈরি করা যায় না, আর তা উচিত নয়। কিন্তু জমিটা মৌরসি করিয়া দিতে জমিদার 50 টাকা নজর চান। খাজনাও বার্ষিক 6 আনার জায়গায় 3 টাকা হইবে। জমিদার মশাই বললেন, তিনি যার কাছে নজরের টাকা পাইবেন, লেখাপড়াটা তাহারই নামে হইবে। আপনি যদি টাকাটা জোগাড় করিতে পারেন, তাহা হইলে লেখাপড়াটা আপনার নামেই হয়। কার্তিক মূর্খ মানুষ, বিশেষত সে একান্ত ভাতৃবৎসল। গণেশ যে কোন গুপ্ত অভিসন্ধির বশবর্তী হইয়া এ কথা বলিল, তাহা সে ধারণা করিতেই পারিল না। সে গণেশকে বলিল, আমি 50 টাকা কোথায় পাবো ভাই? আমার বাপ দাদারা কোনো পুরুষে পাকা ঘরে শোননি। তুমি ইমারত তৈরি করিবার মতলব করেছ, জমিদারের সেলামিটাও তুমি কোনো রকমে জোগাড় করে দাও, লেখাপড়া তোমার নামেই হোক। আমি ভাই ও সকল কিছু বুঝি না। 50 টাকা নজর পাইয়া জমিদার গণেশের নামেই মৌরসি পাট্টা লিখিয়া দিলেন। তখন পাকা ইমারতের গঠনোপযোগী মাল মশলা সংগৃহীত হইতে লাগিল। গণেশ বলিল, দাদা, কিছু ইট খরিদ করা যাক। কার্তিক বলিল, রাম, ইট কিনে ইমারত দেওয়া কি আমাদের পোষায়? তুমি 10 টাকা হাজার ইট কিনে বাড়ি তৈরি করতে গেলে ফেরার হবে। আমি বলি কি, কিছু কয়লার জোগাড় করো, আমি ইট তৈরি করিয়ে দিচ্ছি। তাতে 1000 করা 5 টাকার বেশি খরচা হবে না। 1 লাখ ইট তৈরি করতে তোমার বড়জোর 500 টাকা লাগবে। একটা পাঁজা পোড়ানোতে চারিদিকেই সুবিধা। সুরকির জন্যে আলাদা ইট কিনতে হবে না। খোয়া রাবি সকলই পাঁজাতে পাওয়া যাবে। এমন সুবিধা কি ছাড়তে আছে? গণেশ বলিল, কিন্তু দাদা, তাতে বড় ঝঞ্ঝাট। কে দেখে, কে শোনে? আমি তো নথির তাড়া নিয়ে দিনরাত ব্যস্ত থাকি। বাড়িতে বস্তাবন্দি নজির বোঝা টেনে এনে কাজ শেষ করতে পারিনি। ইট তৈরির হাঙ্গামা সব করে কে? দেখাশোনার লোক কোথায়? কার্তিক সোৎসাহে বলিল, সেজন্য তোমাকে কিছু ভাবতে হবে না ভাই। তুমি টাকার জোগাড় দেখো, আমি সব ঠিক করে দেব। মেহনত করতে আমি কোনোদিন কাতর নই। গতর খাটিয়ে যতটুকু যা হয় আমি তা করতে পারব। কার্তিক ইট প্রস্তুতের ভাল লইল।
কয় মাস তাহার পরিশ্রমের সীমা রহিল না। সে প্রাণপণ পরিশ্রমে 1,00,000 ইটের একটি পাঁজা প্রস্তুত করাইল। ফাল্গুন মাসের শেষে যেদিন সে পাঁজায় আগুন দিল, সেদিন কার্তিকের ফুর্তি দেখে কে। ইট পোড়ানো হইলে গণেশ একদিন কথা প্রসঙ্গে তাহার শ্বশুরকে বলিল, দাদা খুব পরিশ্রম করে ইটগুলো পুড়িয়েছেন। নগদ টাকায় ইট কিনতে হলে অনেক টাকা লেগে যেত। গণেশের শ্বশুর বলিল, হ্যাঁ, তোমার দাদাকে পরিশ্রম করতে হয়েছে বই কি। পরিশ্রম ভিন্ন পৃথিবীতে কোন কাজটা হয়? তা তোমার দাদা যে ব্যাঘাত দিয়েছে তা মনে করো না। তোমার এই পাঁজার দৌলতে তোমার দাদার নিতান্ত কম করে ধরলেও শতখানেক টাকা লাভ হয়েছে। স্বার্থ না থাকলে কি আর কেউ পরিশ্রম করে? গণেশ শ্বশুরের কথা শুনিয়া অত্যন্ত বিস্মিত হইল। ইট কিনলে তাহার বেশি টাকা খরচ হইবে বলিয়াই কি দাদা পাঁজা পুড়াইবার জন্য আগ্রহ প্রকাশ করে নাই? সে মাথা নাড়িয়া বলিল, না, ইয়ে কোনো কাজের কথা নয়। দাদা মিথ্যা হিসাব দিয়ে আমার পয়সা চুরি করবে? মহাভারত। গণেশের শ্বশুর বলিল, ওই তো বাপু তোমার দোষ। তুমি মাথা খাটিয়ে কায়দা করে 2 টাকা উপার্জন করতে পারো বটে, কিন্তু আজও মানুষ চিনতে শেখনি। তোমার দাদা একটি চিজ। তুমি গরুর মতো খাটছ, আর তিনি সপরিবারে বসে বসে পাতরা মারছেন। আমি না জেনে শুনেই কি আর এত বড় কথাটা বলেছি? তোমার দাদার শ্বশুর রাধু প্রামাণিক আমার একজন খাতো, তা জানো? আজ কয়েকদিন হলো তার কাছে পাওনা টাকা না পাওয়ায় 2 কিস্তি খেলাপের জন্য আমি ডিক্রি জারি করতে উদ্যত হই। তখন সে আমাকে 100 টাকা এনে দিলে। শুনলাম টাকাটা সে তার মেয়ের কাছে পেয়েছে। তার মেয়ে তোমার দাদার স্ত্রী। এত টাকা কোথায় পেলে? তুমি বাবু তোমার দাদাকে যতখানি সরল মনে করো, সে তত সরল নয়। এরূপ অকাট্য প্রমাণ পাইয়া আর শ্বশুরের কথায় অবিশ্বাস করিতে গণেশের প্রবৃত্তি হইল না। ক্রমে দাদার উপর তাহার সন্দেহ প্রবল হইয়া উঠিল। দাদার হাতে সে খরচের টাকা দেওয়া বন্ধ করিল। ইমারত প্রস্তুত হইতেছে। মিস্ত্রি ও মজুরের সঙ্গে সমস্ত দিন খাটিয়াই কার্তিক খুশি। গণেশ সন্ধ্যাকালে নথির বস্তা লইয়া বাড়ি আসিয়া মিস্ত্রিদের দৈনিক মজুরি স্বয়ং মিটাইয়া দিত। কার্তিকের তাহাতে অসন্তোষের কোনো কারণ ছিল না। 5-6 মাসের মধ্যেই ঘর প্রস্তুত হইয়া গেল। গণেশ যে ইমারত প্রস্তুত করাইল তাহা তেমন বড় নহে। 2টি কুঠুরি এবং একটি দালান। 2টি কুঠুরির একটি গণেশের ও অন্যটি কার্তিকের বাসের জন্য নির্দিষ্ট হইল। মাস 2 পরে একদিন গণেশের স্ত্রী প্রভাবতী কার্তিকের স্ত্রী সৌদামিনীকে বলিল, দিদি, বাড়িতে মোটে তো ছোট 2টি কুঠুরি, তার একটা কুঠুরিতে আমার কুলোয় না। তোমার দেওর বলছিলেন তিনি তোমাদের জন্য ওই গোয়ালখানার পাশে একখানা খোড়ো ঘর তুলে দেবেন। আর ধরতে গেলে এ ঘর বাড়ি তো তোমার দেওরের টাকাতেই হয়েছে। জমি জিরে তো তার নামেই লেখাপড়া হয়েছিল। এত টাকা খরচ করে যে চিরকাল অসুবিধে সইব তা কি করে হবে? সৌদামিনী এ কথার কোনো জবাব দিল না। সে রাত্রিতে কার্তিককে সকল কথা বলিল। কার্তিক কথাগুলি শুনিয়া খানিকটা দম ধরিয়া থাকিল। হঠাৎ তাহার 2 চক্ষু জলে ভরিয়া উঠিল। সে ভাবিয়া কিছুই স্থির করিতে পারিল না। অগত্যা বসিয়া বসিয়া 2 ছিলিম তামাক টানিল। তাহার পর ভগ্ন স্বরে স্ত্রীকে বলিল, কথায় বলে ভাই ভাই ঠাঁই ঠাঁই। দেহের রক্ত জল করে শরীর পাত করে আমি এ বাড়ি তৈরি করিয়েছি। পয়সা গণেশের বটে, কিন্তু কেবল পয়সাতেই কাজ হয় না।
তা গণেশই এ বাড়িতে থাক, আমার ঘরে দরকার নেই, আমি পথ দেখছি। প্রভাবতী গা ঢাকা দিয়া কথাগুলি শুনিল। কার্তিককে লক্ষ্য করিয়া বলিল, বিষের সঙ্গে খোঁজ নেই, কুলোপানা চক্কর। বসে বসে দুজনে পাতরা মারবেন আর সরি কি করবেন? গতর খাটালেই যদি অট্টালিকা তৈরি হতো, তাহলে এতকাল বাপ দাদার আমল থেকে কুঁড়ে ঘরে বাস করতেন না। গণেশ একটা হ্যারিকেনের সামনে বসিয়া নথি ঘাঁটিতে ঘাঁটিতে বলিল, তা কি করি বলো? দাদাকে তো আর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারিনি। কথাটা সে নিতান্ত ছোট করিয়া বলে নাই। কার্তিক তখন বারান্দা দিয়া সুবল দাস বাবাজির আখড়ায় কীর্তনের দলে খোল বাজাইতে যাইতেছিল। হঠাৎ গণেশের কথা কয়টি তাহার কর্ণে প্রবেশ করিল। সে আর আত্মসংবরণ করিতে না পারিয়া বলিল, তাড়াতে হবে না গণেশ, আমরাই পথ দেখছি। তোমার বাড়িতে আমার কোনো দখল নেই, তা কি আর আমি জানি নে? কার্তিক প্রস্থান করিলে প্রভাবতী সৌদামিনীর শ্রুতিগম্য স্বরে বলিল, ওহ, ভয়ে তো মরে গেলাম। কে এতকাল পথ দেখতে বারণ করেছিল? 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, 16 আনা সরিকি আর 18 আনা রাগ। চিরদিন কে দুটো মানুষকে পুষতে পারে? সৌদামিনী সংসারের সকল কাজ করিত। রাঁধিবার ভারও তাহার উপরেই ছিল। প্রভাবতীর শরীর খারাপ, আগুনের তাপ তাহার সহ্য হইত না, এবং শখ করিয়া কোনোদিন হেসেলে যাইলে উনানের ধোঁয়ায় তাহার মাথা ধরিত। আজ মনোপীড়া পাইয়া সৌদামিনী রাত্রিতে আর রান্নাঘরে গেল না। স্বামীর উপর অভিমান করিয়া শুইয়া রহিল। কিন্তু সেই পাকা ঘরের মেঝের প্রতি ইঞ্চি স্থান যেন কেউটে সাপের মতো ফনা তুলিয়া তাহাকে দংশন করিতে লাগিল। প্রভাবতী গণেশকে বলিল, দেখলে আক্কেলখানা, আমাদের জব্দ করার জন্য আজ হেসেলে যাওয়া হলো না। এমন হিংসুটে মেয়ে মানুষ ভূভারতে কি আর 2টি আছে? সেই বেলা 9টার সময় আজ সিদ্ধ ডাল ভাত নাকে মুখে গুঁজে গিয়েছ। রাতে কি খাবে সে কথাটা একবার ভাবলে না? আমাদের হয়েছে দুধ কলা দিয়ে কাল শাক পোষা। গণেশ বলিল, চিঁড়ে মুড়ি কিছু থাকে তাই ভিজিয়ে দাও, 2 থাবা খেয়ে রাত্রে তো কাটিয়ে দিই, কাল একটা উপায় করা যাবে। প্রভাবতী সানুনাসিক স্বরে বলিল, উপায়ের অভাব কি? কথায় বলে ভাত ছড়ালে আবার কাকের অভাব। কতদিন থেকে মনে করেছি আমার মাসিমাকে কাছে আনিয়ে রাখি, সময়ে অসময়ে ভাত জল দেবে। তা রাজ্যের অপুষ্যি পুষতে তোমার কষ্ট হয় না। আমার মাসি যে 2 দিন এখানে এসে দাঁড়াবেন তা তোমার সহ্য হয় না। আচ্ছা, সেই ব্যবস্থাই করো, আজ রাত্রিটা তো পোহাক। বলিয়া গণেশ নথির বান্ডিল বাঁধিয়া তামাক সাজিতে বসিল। তাহার পর চিঁড়ার ফলার করিয়া শয্যায় দেহ প্রসারিত করিল। সংকীর্তন শেষ করিয়া গভীর রাত্রে কার্তিক বাড়ি আসিয়া দেখিল ঘরে ভাত নাই। সৌদামিনী মেঝে পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। স্বামীকে দেখিয়া সৌদামিনী অঞ্চলে চক্ষু মুছিয়া এবং সবেগে নাক ঝাড়িয়া বলিল, 1 মুঠো ভাত দেওয়ারই যদি ক্ষমতা নেই, তবে বিয়ে করতে গিয়েছিলে কেন? কার্তিক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, সে কেবল গণেশকে সংসারী করবার জন্যে। ভারী ভুল করে ফেলেছি, তা এখন তো শুধরাবার উপায় নেই। এখন ঘরে কিছু খাবার টাবার আছে? সৌদামিনী বলিল, এ ঘরে কিছু নেই। ছোট বউর ঘরে সাঙার উপর হাঁড়িতে চিঁড়ে আছে, আমি তা চাইতে পারবো না। কার্তিক বলিল, তার আর দরকার নেই, আজ হরি মটর।
স্বামী স্ত্রী সে রাত্রে অনাহারে কাটাইল। পরদিন প্রভাতে কার্তিক হুঁকা হাতে খড়ম পায়ে দিয়া ঘরের বাহিরে আসিয়া বলিল, দেখ গণেশ, আমি চিরকাল যে বসে বসে তোমার অন্ন ধ্বংস করি, এটা ভালো দেখায় না। আমার শ্বশুর লিখেছিলেন তাদের গ্রামের দত্তদের আড়তে খরিদ বিক্রির জন্য একজন লোকের দরকার আছে। চেষ্টা করলে আমি সে কাজটা পেতে পারি। তা আমি একবার চেষ্টা করে দেখি। আজই আমি তোমাদের বৌদিকে সঙ্গে নিয়ে পুরন্দরপুরে যাচ্ছি। পুরন্দরপুর পুঁটিমারি হইতে 3 ক্রোশ দূর, নদীপথে যাওয়া যায়। হাজিনগর হইতে পুঁটিমারি 2 ক্রোশ। গণেশ বাইসিকলে এই পথ অতিক্রম করিয়া বাড়ি হইতেই প্রতিদিন অফিসে যাতায়াত করিত। কার্তিক একখানি ময়লা চাদর কাঁধে ফেলিয়া জেলে পাড়ার দিকে চলিল এবং 12 আনায় উমেশ হালদারের জেলে ডিঙিখানি ভাড়া করিয়া স্ত্রীকে সঙ্গে করিয়া আনিবার জন্য বাড়ি ফিরিল। সৌদামিনী পিতৃগৃহে যাইবার জন্য তাহার ক্ষুদ্র হলদে পোর্টম্যানটি সাজাইয়া গাঁটরি বাঁধিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল। আজ সে হেঁসেলের দিকে যায় নাই। এই একদিনেই সংসারের প্রতি সে বীতস্পৃহ হইয়া উঠিয়াছিল। সে কি চিরকাল রাঁধুনিগিরি করিবার জন্য তাহার দেবরের সংসারে আসিয়াছে? স্বামীর উপার্জনে অক্ষমতার কথা স্মরণ করিয়া সে সর্বদাই মর্মপীড়া ভোগ করিত। একবার তাহার মনে হইত, পরিবার প্রতিপালনে যাহার শক্তি নাই, সে কেন বিবাহ করে? ভাগ্যে তাহার সন্তানাদি হয় নাই। যদি তাহার গর্ভে 2-1টি ছেলে মেয়ে জন্মিত, তাহা হইলে তাহাদিগকে কিরূপে প্রতিপালন করিবে, এই চিন্তায় সেই সন্তানহীনা যুবতীর সন্তান লাভের আগ্রহ তিরোহিত হইত। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিত, না হয়েছে, বেশ হয়েছে। কিন্তু তথাপি সে যখন দেখিত তাহার দেবরের 6 বৎসরের মেয়ে হৈমবতী তাহার মায়ের গলা জড়াইয়া ধরিয়া সোহাগ করিয়া চুমো খাইতেছে বা মায়ের নিকট কত আবদার করিতেছে, তখন মুহূর্তের জন্য অপরিতৃপ্ত বাৎসল্য রস তাহার হৃদয়ে কি অতৃপ্তি, কি অভাব জাগাইয়া তুলিত। আমরা পুরুষ লেখক তাহা প্রকাশ করিবার ভাষা কোথায় পাইব? সৌদামিনী কখনো কখনো হৈমবতীকে কোলে তুলিয়া লইত, তাহাকে সোহাগ করিয়া নানা প্রকারে তাহার মনোরঞ্জন করিয়া তাহার শূন্য হৃদয়ের অপূর্ণতা দূর করিবার চেষ্টা করিত। হৈমবতী জ্যাঠাইমার বড়ই বশীভূতা ছিল। নিষ্কর্মা কার্তিক হৈমবতীকে প্রাণ ঢালিয়া ভালোবাসিয়াছিল। জ্যাঠামশাই তাহাকে তেল মাখাইয়া কোলে লইয়া নদী হইতে স্নান করাইয়া আনিত। গাছে উঠিয়া পাকা পাকা পেয়ারা পাড়িয়া দিত, তাহাকে সঙ্গে লইয়া বসিয়া খাইত। জ্যাঠামশাইয়ের সঙ্গে না খাইলে তাহার পেট ভরিত না। জ্যাঠামশাই তাহাকে কাপড় পরাইয়া না দিলে কাপড় পরা মঞ্জুর হইত না। সুতরাং জ্যাঠামশাই ও জ্যাঠাইমা যখন মাঝির মাথায় মোট দিয়া বাড়ি হইতে বাহির হইবার উদ্যোগ করিল, তখন হৈমবতী জ্যাঠামশাইকে জড়াইয়া ধরিয়া বলিল, কোথায় যাচ্ছ জ্যাঠামশাই? আমি যাব। কার্তিক হৈমবতীকে কোলে তুলিয়া লইয়া তাহার মুখ চুম্বন করিয়া বলিলেন, না মা, সে অনেক দূর, সেখানে যায় না। কার্তিকের আপত্তি দেখিয়া সে আরো বাঁকিয়া বসিল। সে তাহার কোল হইতে নামিতে চাহিল না। গণেশের কাছারির বেলা হইয়াছিল। সে তখন আহারে বসিয়াছিল। দাদার ব্যবহারে সে মনে মনে তাহার প্রতি অসন্তুষ্ট হইয়াছিল, কিন্তু ঘাড় হইতে এত বড় একটা বোঝা অতি সহজে নামিয়া গেল দেখিয়া সে যে যথেষ্ট আরাম অনুভব করে নাই, এ কথাও বলা যায় না। সে খাইতে খাইতে মেয়েকে ডাকিয়া বলিল, খুকি, কেন গোলমাল করছিস? আয়, আমার সঙ্গে ভাত খেতে আয়।
অন্যদিন হইলে হয়তো সে যাইত, কিন্তু সে আজ সে কথা গ্রাহ্যও করিল না। আজ প্রভাবতীর আগুনের আঁচে তেমন কষ্ট হয় নাই। সে সকালে উঠিয়াই স্বামীর কাছারির ভাত রাঁধিতে রান্নাঘরে প্রবেশ করিয়াছিল। সে ঘোমটা টানিয়া নথ ঘুরাইয়া ভ্রু কুঞ্চিত করিয়া ডাকিল, হেমা, এদিকে আয় বলছি, কোন চুলোয় যাবেন তা ঠিক নেই। এবার কার্তিক জোর করিয়া ভাইঝিকে মাটিতে নামাইয়া দিল। সে মাটিতে পড়িয়া দুই পা দাপাইয়া কাঁদিতে কাঁদিতে বলিল, জ্যাঠামশাই, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও জ্যাঠামশাই, তোমার পায়ে পড়ি। কার্তিক সে কথায় কর্ণপাত না করিয়া পত্নী সহ দ্রুত বাড়ির বাহির হইয়া অঞ্চলে চক্ষু মুছিল। সৌদামিনীর চক্ষু দুটিও ছলছল করিতেছিল। সে একবার সতৃষ্ণ নয়নে তাহার বাসগৃহের দিকে চাহিয়া বনোচ্ছায়া শ্যামল নদীর পথে অগ্রসর হইল। স্বামী স্ত্রী উভয়ই নিঃশব্দে চলিতে লাগিল। বহু দূর হইতে প্রভাত বায়ুতে যেন সেই ভূমি লুণ্ঠিতা রুদ্যমানা ব্যথিতা বালিকার মর্মভেদী আর্তনাদ ভাসিয়া আসিয়া তাহাদের কর্ণমূলে প্রবেশ করিতে লাগিল। আমাকে নিয়ে যাও জ্যাঠামশাই, তোমার পায়ে পড়ি। কার্তিকের শ্বশুরের স্ত্রী ভিন্ন আপনার বলিতে সংসারে আর কেহ ছিল না। তাহার পর্ণকুটিরে আসিয়া কার্তিক ও সৌদামিনীর দিন একরকম সুখে দুঃখে কাটিতে লাগিল। পুরন্দরপুরের দত্তদের আড়তে কার্তিক 8 টাকা বেতনের একটি চাকরি পাইয়াছিল। পাইকেরদের মালপত্র ওজন করিয়া দিতে হইত এবং বিভিন্ন গ্রামে পাইকেরদের বাড়ি বাড়ি ঘুরিয়া প্রাপ্য টাকার তাগাদা করিতে হইত। পুঁটিমারি গ্রামেও দত্তদের পাইক ছিল। পুঁটিমারির প্রামাণিক ও বসাক মহাশয়েরা বনিয়াদি তন্তুবায়। যাহারা শিক্ষিত হইয়াছেন তাহারা বলেন গৌরদাস বসাক আমাদের রাজামশাই হইতেন। যাহারা শিক্ষিত হন নাই তাহারা মামাতো ভাই বা খুড়তুতো দাদা কালাচাঁদ বসাক উকিল মহাশয়ের ফরাসে বসিতে পান না, কোলকে পাওয়া তো দূরের কথা। অগত্যা তাহারা ঘরে বসিয়া তাঁত বোনেন, কেহ বা অটোনিটার কল আনাইয়া মোজা বোনেন এবং স্বদেশী মোজা ফ্যাক্টরি বলিয়া রাস্তায় প্লাকার্ড মারেন। ইহাদের অনেকেই পুরন্দরপুরের দত্তদের পাইকের। কার্তিক মধ্যে মধ্যে পুঁটিমারিতে তাগাদায় যাইত, বোধ করি একটু ঘন ঘনই যাইত। সে যখন যাইত একবার গণেশের বাড়িতে প্রবেশ করিত, তাগাদার জন্য নহে, তাহার ভাইঝি হৈমবতীকে দেখিবার জন্য। হৈমবতীর জন্য তাহার হৃদয় সর্বক্ষণ হাহাকার করিত। সে কখন 2টি রসগোল্লা, কখন 2খানা বড় জিলিপি লইয়া চোরের মতো তাহার আজন্মের বাড়িতে প্রবেশ করিয়া কম্পিত কণ্ঠে ডাকিত, হেমা। হৈমবতী উত্তর না দিলে তাহার বুকের মধ্যে দুরু দুরু করিয়া উঠিত। হেমা ভালো আছে তো? যদি হঠাৎ সে ছুটিয়া গিয়া জ্যাঠামশাই এসেছে রে বলিয়া তাহার ধূলি ধূসরিতা মলিন বস্ত্রাচ্ছাদিত জানু ধরিয়া বিস্ফারিত নেত্রে তাহার মুখের দিকে চাহিয়া তাহার কোলে উঠিবার জন্য আগ্রহ প্রকাশ করিত, তাহা হইলে কার্তিকের মুখে হৃদয়ের আনন্দ উচ্ছ্বসিত হইয়া উঠিত। কার্তিক তাহাকে কোলে লইয়া মুখচুম্বন করিত। বহু কষ্টে সে তাহাকে কোল হইতে নামাইয়া সন্দেশ 2টি হাতে দিয়া যখন গৃহ ত্যাগ করিত তখন তাহার বুকের ভিতর হইতে একটা দীর্ঘ নিঃশ্বাস উঠিয়া শূন্যে মিলাইত, তাহা সে বুঝিতে পারিত না। একদিন প্রাচীরের বাহিরে আসিয়া সে ভাতৃবধূর কণ্ঠস্বর শুনিতে পাইল। মিনসে নিত্যি আসেন মায়া দেখাতে, ভেবেছেন এমনই করে ভুলিয়ে আবার এ বাড়িতে ঢুকবেন, তা হচ্ছে না। একদিন মুখের মতো জবাব পাবেন, এসে আবার হুঁকোকলকে খোঁজ করা হয়। বিহায়া মিনসে। ও সন্দেশ ফেলে দে হেমা, তোকে ওষুধ টষুধ করবে বলে সন্দেশ দিয়েছে, বিশ্বাস কি? ফেল 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 বলছি।
হেমা সন্দেশ দুটি দুই হাতে বুকের মধ্যে আঁকড়িয়া ধরিয়া কাঁদো কাঁদো মুখে বলিল, জ্যাঠামশাই দিয়েছে, আমি খাবো, আমি ফেলবো না। মুহূর্ত পরে হেমার পৃষ্ঠে সবেগে চপেটাঘাত ও তাহার হাত হইতে সন্দেশের ভূপতন। ভোলা কুকুরটা এক লাফে আসিয়া তাহা গ্রাস করিল। তাহার পর লাঙুল আন্দোলিত করিতে করিতে সকৃতজ্ঞ দৃষ্টিতে হেমার মুখের দিকে চাহিয়া ডাকিল, ভাউ। প্রাচীরের বাহিরে কার্তিক ক্ষণকাল বজ্রাহতের ন্যায় দাঁড়াইয়া রহিল। তাহার পর মাতালের মতো টলিতে টলিতে চলিয়া গেল। 5 বৎসরের মধ্যে কার্তিক আর পুঁটিমারির বাড়িতে প্রবেশ করে নাই। এই 5 বৎসরে তাহার চুল অনেক পাকিয়া গেল। যৌবনেই তাহাকে বুড়া বোধ হইতে লাগিল। একদিন সে স্বপ্নাঘরে কাতর কণ্ঠে ডাকিত, হেমা, হেমা। 5 বৎসর পরে হৈমবতীর বিবাহ। গণেশ তখন মুন্সেফি আদালতের পেশকারি লাভ করিয়া 2 হাতে উপরি লুটিয়া লাল হইয়া গিয়াছিল। পূর্বাবস্থার কথা আর তাহার মনে ছিল না। কার্তিক নামে তাহার একটি বর্ণজ্ঞানহীন ভদ্র সমাজে বসিবার অযোগ্য অসভ্য দাদা আছে, এ কথা মনে হইলে তাহার মুখ লজ্জায় লাল হইয়া উঠিত। হৈমবতীর বিবাহের প্রস্তাব উত্থাপিত হইলে সে তাহার মূর্খ দাদার সহিত পরামর্শ করা অতি অপমানজনক মনে করিল। তাহাকে সংবাদ পর্যন্ত দিল না। 3 ক্রোশ দূরে চিংড়িপোতা গ্রামে নরহরি বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র ভজহরির সহিত হৈমবতীর বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছিল। নরহরি বিশ্বাস গ্রামের একজন মাতব্বর গৃহস্থ। বাড়িটি পাকা এবং ছেলেটি চিংড়িপোতার মাইনর স্কুলের 3য় শ্রেণীতে ক্রমাগত 3 বৎসরকাল অধ্যয়ন করিয়া বিদ্যার বুনিয়াদ পাকা করিতেছিল। বিশেষত নরহরি সঙ্গতিপন্ন মহাজন ও প্রচণ্ড সুদখোর বলিয়া সন্নিহিত পল্লীসমূহে অসামান্য প্রতিপত্তি সঞ্চয় করিয়াছিল। সুতরাং গণেশচন্দ্র কিছুদিন যাবৎ মহা উৎসাহে কলামূলার মতো তাহার পুত্রের দরদস্তুর করিয়া অবশেষে অনেক বেশি দাম দিয়া ভজহরিকে কিনিয়া লইল। বিবাহের কথা পাকা হইয়া গেল। আষাঢ় মাসে বিবাহ। জ্যৈষ্ঠ মাসের শেষে গণেশচন্দ্র চিংড়িপোতার ঘর বর দেখিতে গেল। 5 টাকা দিয়া একখানি ঘোড়ার গাড়ি ভাড়া করা হইল। সঙ্গে চলিলেন গণেশচন্দ্রের জ্যাঠ শ্বশুরের ভাইরা ভাইয়ের ভাগিনেও শ্রীযুক্ত পঙ্কজলোচন মজুমদার, LAF। পঙ্কজলোচন বাবু বহুদিন হইতে হাজিনগর এন্ট্রান্স স্কুলে 4র্থ শিক্ষকের পদে নিযুক্ত ছিলেন। শিক্ষকতা করিতেন বলিলে সত্যের অপলাপ করা হইবে, কারণ তিনি হাজিনগর স্কুলের সম্পাদক উকিল ক্ষুদিরাম বাবুর সর্বশ্রেষ্ঠ মো সাহেব ছিলেন। রাত্রে উকিলবাবুর সহিত পাশা খেলিতেন, প্রভাতে গৃহস্থালির কাজ দেখিতেন, মধ্যাহ্নে ক্লাসে বসিয়া ঝিমাইতেন। কখনো কখনো নিদ্রা অপরিহার্য হইয়া উঠিলে সম্মুখস্থ টেবিলে পা তুলিয়া দিয়া চেয়ারে ঠেস দিয়া হা করিয়া ঘুমাইতেন এবং হঠাৎ চৈতন্যোদয় হইলে ছাত্রবৃন্দকে লেগ রে লেগ বলিয়া হুঙ্কার দিয়া নাশা গর্জন আরম্ভ করিতেন। একদিন হেডমাস্টার তাহাকে এরূপ অবস্থায় দেখিয়া তাহাকে ডাকিয়া ঘুম ভাঙাইলেন। সমগ্র ছাত্রমণ্ডলীর সম্মুখে তাহাকে তিরস্কার না করিয়া বলিলেন, চেয়ারে ঠেস দিয়াও তো মাস্টার মশাই বেশ ঘুমাইতে পারেন। পঙ্কজলোচন মুখবেদনপূর্বক আকণ্ঠ প্রসারিত হাই তুলিয়া দক্ষিণ হস্তে সবেগে তুড়ি দিয়া বলিলেন, তবু তো মাথায় বালিশ ছিল না। হেডমাস্টার স্কুলের সেক্রেটারি ক্ষুদিরাম বাবুর নিকটে গিয়া পঙ্কজলোচনের নিদ্রালুতার কাহিনী বর্ণনা করিয়া বালিশের রহস্য ভেদ করিলে
ক্ষুদিরামবাবু মুখবিবর হইতে ধূমপুঞ্জ নিঃসারিত করিয়া বলিলেন, লোকটা ভারী রসিক, ওই গুণেই আমি ওকে ভালোবাসি। কথাটার দাম লাখ টাকা। বাদশার মজলিসে এমন কথা বললে একখান জায়গির বকশিস হয়ে যেত। এহেন রসিক পঙ্কজলোচন গণেশচন্দ্রের সঙ্গী হইলেন। ভবজলধি বাবু হাজিনগরের ফৌজদারি আদালতে মোক্তারি করিতেন, তিনিও সঙ্গী হইলেন। ভবজলধি খ্যাতনামা মোক্তার। তাহার তেজস্বিনী বক্তৃতায় ভীত হইয়া হাকিম তাহাকে মামলা জিতাইয়া দেন। হাজিনগরের জনসাধারণের মনে এরূপ ধারণা ছিল। তিনি একটু নাকি সুরে কথা কহিতেন। সওয়াল জবাবে সুদক্ষ ছিলেন বলিয়া গণেশ তাহাকেও সঙ্গে লইল। গণেশচন্দ্রের মুরব্বী গ্রাম বিগ্রহ গোপালদেবের পুরোহিত হরচন্দ্র দাদা ঠাকুর মহাশয়ও পাত্র আশীর্বাদ করিবার জন্য গণেশচন্দ্রের সঙ্গে চলিলেন। হরচন্দ্র দাদা ঠাকুর কিন্তু সরল প্রকৃতির লোক। এই বৈষয়িকেরা তাহাকে বোকা বলিত। কেউ কেউ মজা দেখিবার জন্য একদিন বলিল, হরচন্দ্রদা, তুমি নাকি নানা রকম মন্ত্রতন্ত্র জানো। আচ্ছা, ওই বোলতার চাকখানাকে তোমার লাঠির খোঁচা দাও দেখি। হরচন্দ্র তৎক্ষণাৎ টিকিতে ভালো করিয়া গেরো দিয়া মাথা নাড়িয়া বলিলেন, তোমরা সব সরে যাও, বোলতায় তাড়া করবে কিন্তু। সঙ্গে সঙ্গে হরচন্দ্র বোলতার চাকে এক খোঁচা দিলেন। দর্শকগণ ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সুতরাং ক্রুদ্ধ বোলতাগুলো বোঁ বোঁ শব্দে ছুটিয়া আসিয়া হরচন্দ্রের সর্বশরীরে হুল চালনা করিল। হরচন্দ্র লাঠি ফেলিয়া দিয়া কাঁধের চাদর ঝাড়িতে ঝাড়িতে নৃত্য করিয়া অস্ফুট স্বরে বলিতে লাগিলেন, ওং ইন্দ্রায় সাহা। ওহ, খেয়ে ফেললে রে বাবা। কিছুকাল পরে মজা উপভোগ লিপ্সু ভদ্র সন্তানেরা সেই স্থানে আসিয়া সমবেদনা ভরে বলিলেন, আহা, হরচন্দ্রদাকে আধমারা করেছে। বোলতার হুলের চোটে দাদা ঠাকুরের গাল কপাল ফুলে উঠেছে। হরচন্দ্র দাদা হাসিয়া বলিলেন, বলে কিন্তু জলে না। এইরূপ অদ্ভুত ক্ষমতাশালী দাদা ঠাকুরও ঘোড়ার গাড়ির সওয়ারি হইলেন। গাড়িতে উঠিবার সময় দাদা ঠাকুর গণেশকে বলিলেন, আহা, মস্ত একটা ভুল হয়ে গেল। কার্তিককে খবরটা দেওয়া হলো না। সে হলো মেয়ের জ্যাঠা। গণেশ কার্তিকের প্রসঙ্গে চটিয়া আগুন হইয়া বলিল, তোমার যেমন কাণ্ডজ্ঞান নেই দাদা ঠাকুর। ভদ্রলোকের বাড়ি তাকে সঙ্গে নিয়ে যেতে যাচ্ছ। তার ফাটা পা নিয়ে যখন বেয়াই মশাইয়ের ফরাসে বসবে, তখন আমার কি বলতে ইচ্ছা হবে না, মা বসুন্ধরে তুমি দ্বিধা হও, আমি তোমার গর্ভে প্রবেশ করি। দাদা ঠাকুর বলিলেন, তা নাও, চলো। কিন্তু মা বসুন্ধরা তোমার আবদার শুনবেন না। অনেক পাপিষ্ঠকে বুকে বয়ে বয়ে তার বুক পাষাণ হয়ে গিয়েছে। পাকা দেখা শেষ হইলে আষাঢ় মাসের যেদিন হৈমবতীর বিবাহ, তাহার পূর্বদিন সকালে গণেশের নাপিত ঈশ্বর পরামানিক একখানি পত্র লইয়া পুরন্দরপুরে উপস্থিত হইল এবং পত্রখানি কার্তিকের হস্তে প্রদান করিল। ইহা তাহার ভ্রাতুষ্পুত্রীর বিবাহের নিমন্ত্রণ পত্র। পত্রের নিচে লেখা ছিল, লৌকিকতা গ্রহণে অক্ষম বিধায় ত্রুটি মার্জনা করিবেন। কার্তিক পত্রখানি পাঠ করিয়া দোকানের একটা বস্তার উপর বসিয়া পড়িল। তাহার প্রাণাধিকা ভ্রাতুষ্পুত্রীর বিবাহ, অথচ এ পর্যন্ত তাহাকে একটা কথাও জিজ্ঞাসা করা হয়নি। আজ সে কুটুমের মতো নিমন্ত্রিত হইতেছে। এই ভাইকে সে নিজে না খাইয়া মানুষ করিয়াছে, স্বয়ং মোট বহিয়া লেখাপড়া শিখাইয়াছে। তাহার দুই চক্ষুতে দুই বিন্দু অভিমানের অশ্রু দেখা দিল। অনেকক্ষণ চিন্তা করিয়া কার্তিক মনিবের নিকট হইতে ছুটি লইয়া বাড়ি গেল।
নিমন্ত্রণপত্রের কথা স্ত্রীকে বলিয়া কি দেওয়া যায় এবং বিবাহে যাওয়া উচিত কিনা তৎসম্বন্ধে স্ত্রীর পরামর্শ জিজ্ঞাসা করিল। সৌদামিনী বলিল, মেয়ের বিয়ে, ঠাকুরপো একটা কথা জিজ্ঞেস করলে না, আমাদের নিয়ে যাওয়ার নামটি নেই। এক নেমন্তণপত্র পাঠিয়ে দায় সেরেছে, সেখানে কখনো যাওয়া উচিত নয়। যদি তুমি রোজগেরে ভাই হতে তাহলে কি এমন হেনস্থা করতে পারত? তবে কিছু নকুতা পাঠাতে হবে। একখানা বগি থাল কিনে এক থাল সন্দেশ গোবিন্দর মাকে দিয়ে পাঠিয়ে দাও। হাতে টাকা ছিল না। কার্তিক তাহার সোনার অঙ্গুরিটি বাঁধা দিয়া 8টি টাকা আনিল এবং রামহরি নন্দনের দোকান হইতে একখানি খাগড়াই বগি থাল 6 টাকা দিয়া কিনিয়া আনিয়া 2 টাকার রসগোল্লা সহ আইবুড়ো ভাত পাঠাইল। সেই দিনই হৈমবতীর বিবাহ। গোবিন্দর মা প্রত্যুষে বাহির হইয়া বেলা 10টার সময় ঘরমাক্ত কলেবরে গণেশচন্দ্রের উৎসব ভবনে উপস্থিত হইল। ভাসুরের নিকট হইতে বিবাহের তত্ত্ব আসিয়াছে শুনিয়া গণেশ পত্নী প্রভাবতী বাহিরে আসিয়া একবার অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে রসগোল্লাপূর্ণ থালাখানার দিকে চাহিল। তাহার পর নথ সরাইয়া বলিল, ভাইজির বিয়ে, নিজে এলেন না, তত্ত্ব পাঠিয়েছেন? লোক দেখানো বড় মানসি। তাও তত্ত্ব নিয়ে আমি খোঁটা সইতে পারবো না। যার ইচ্ছা হয় সে রাখুক ওগুলো, আমি ঘরে তুলছি না। যার ইচ্ছা হয় সে, অর্থাৎ গণেশ। গণেশ আসিয়া বলিল, ওহ দাদার কি দরদ! না গো বাছা, ও তত্ত্ব তুমি ফিরিয়ে নিয়ে যাও। 2 টাকার জিনিস রেখে পরে কে 10 কথা শুনবে? তোমাদের কর্তাকে বলো, আমি আমার মেয়ের বিয়েতে জ্ঞাতি কুটুম্বদের কাছে নকুতা চাই নে। গোবিন্দর মা যে মুখে আসিয়াছিল সেই মুখে চলিয়া গেল। এক মুঠো চিড়ে মুড়কিও তাহার ভাগ্যে জুটিল না। দেবর তত্ত্ব ফেরত দিয়াছে দেখিয়া সৌদামিনী অভিমানে অপমানে অভিভূত হইয়া পড়িল। স্বামীকে বলিল, তোমার চাকুরে ভাই গরিবের তত্ত্ব ফেরত দিয়েছে, এত অহংকার! ভগবান কি এর বিচার করবেন না? কার্তিক বলিল, তার যা ভালো মনে হয়েছে তা করেছে। আমি হেমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ তার বিয়ে। আজ বড় আনন্দের দিন গিন্নি। ভগবান গণেশের মঙ্গল করুন। সে আমাদের যতই অপমান করুক, অশ্রদ্ধা করুক, আমরা যেন কখনো তার মন্দ চিন্তা না করি। কিন্তু মুখে এ কথা বলিলেও সহোদরের ব্যবহারে কার্তিকের চোখ ফাটিয়া জল বাহির হইতে লাগিল। কোন রকমে আত্মসংবরণ করা তাহার পক্ষে কঠিন হইল। সে তাহার দারিদ্র যন্ত্রণা মর্মে মর্মে অনুভব করিতে লাগিল। আজ হৈমবতীর বিবাহ। এমন দিনে সে একবার তাহাকে চোখেও দেখিতে পাইল না। কার্তিক অন্তর্যাতনায় ছটফট করিতে লাগিল। তাহার মনের কষ্ট কাহাকেও বুঝাইবার নহে। মনের বেদনা সে কাহারও নিকট প্রকাশ করিল না। কার্তিক সমস্ত দিন অস্থিরভাবে এদিকে ওদিকে ঘুরিয়া বেড়াইয়া অপরাহ্নকালে তাহার ময়লা চাদরখানি কাঁধে ফেলিয়া মোটা লাঠি গাছটা হাতে লইয়া পুঁটিমারি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করিল। রাত্রি চারিদণ্ড উত্তীর্ণ হইলে সে আলোক সমুজ্জ্বল উৎসব ভবনের সম্মুখে উপস্থিত হইল। তখন গণেশের গৃহে মহাসমারোহ। বিবাহ আরম্ভ হইয়াছিল। বরযাত্রী কন্যাযাত্রী বিবাহ সভায় বসিয়া নানা প্রকার তর্ক বিতর্ক আরম্ভ করিয়াছেন। ডাবা হুকায় ঘন ঘন তামাক চলিতেছে। বাহিরে চাটাই ও মাদুরের উপর ঢুলিবাদকেরা বসিয়া গাঁজায় দম দিতেছে।
রোশন চৌকির দল আটচালা ঘরের দাওয়ায় বসিয়া একটি মিষ্টি গত বাজাইতেছে এবং অন্তঃপুর হইতে বহু রমণীর কণ্ঠে ঘন ঘন হুলুধ্বনি উত্থিত হইতেছে। কার্তিক সকলের দৃষ্টি অতিক্রম করিয়া বিবাহ সভার একপাশে গিয়া দাঁড়াইল এবং নির্নিমেষ নেত্রে হৈমবতীর দিকে চাহিয়া রহিল। হৈমবতীর মুখ তখন লাল চেলির অবগুণ্ঠনে আবৃত। সে জ্যাঠামশাইকে দেখিতে পাইল না। বিবাহ শেষ হইলে পুরোহিত বলিলেন, গণেশ, এখন মেয়ে জামাইকে বরণ করিয়া ঘরে তোলো। গুরুজন যে যে উপস্থিত আছেন সকলেই বরকনেকে আশীর্বাদ করুন। তখন কার্তিক আর স্থির থাকিতে পারিল না। সে সমাগত বরযাত্রী ও কন্যাযাত্রীর ভিড় ঠেলিয়া ছাতনা তলায় গিয়া দাঁড়াইল এবং বরণডালা হইতে ধান দুর্বা তুলিয়া লইয়া হৈমবতীর মাথায় দিয়া আবেগ কম্পিত কণ্ঠে বলিল, মা, আশীর্বাদ করি। জন্ম এ স্ত্রী হও, পাকা চুলে সিঁদুর পরো, হাতের নোয়া অক্ষয় হোক। আমি তোর গরিব জ্যাঠা, আমার আর কি সম্বল আছে যে তাই দিয়ে মা তোকে আশীর্বাদ করব? এমন স্থানে এমনভাবে জ্যাঠাকে দেখিতে পাইবে হৈমবতী তাহা একবারও ভাবিতে পারে নাই। সে মুখ তুলিয়া চকিত নেত্রে জ্যাঠার মুখের দিকে চাহিল। স্থান কাল সে বিস্তৃত হইল। লাল চেলির অবগুণ্ঠন মাথা হইতে খসিয়া পড়িল। তাহার ইচ্ছা হইল সে ছেলেবেলার মতো তাহার জ্যাঠার কোলে লাফাইয়া উঠিয়া তাহার কাঁধে মাথা রাখিয়া একবার প্রাণ ভরিয়া কাঁদিয়া লয়, কিন্তু সে তাহা পারিল না। লজ্জা আসিয়া বাধা দিল। তাহার কঞ্জল রঞ্জিত চক্ষু হইতে অশ্রুধারা ঝরিয়া গণ্ডস্থিত চন্দন চর্চা ধৌত করিল। চোখের জলে তাহার অবগুণ্ঠন ভিজিয়া গেল। সে চারিদিক ঝাপসা দেখিতে লাগিল। কিন্তু এমন স্থানে এমন সময়ে মলিন বস্ত্র পরিহিত এই অসভ্য চাষাটাকে উপস্থিত দেখিয়া বরযাত্রী ও কন্যাযাত্রী উভয় পক্ষই বিস্ময়ে স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। লজ্জায় ঘৃণায় গণেশের মাথা যেন মাটির সঙ্গে মিশিয়া গেল। গণেশের বৈবাহিক নরহরি বিশ্বাস কার্তিককে চিনিত না। সে বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, এ লোকটা কে হে বেয়াই? গণেশ উত্তর দিবার পূর্বেই কার্তিক বলিল, কেমন করে চিনবে মশাই? মাথায় মোট বয়ে যাকে মানুষ করেছি সেই যে চেনে না। তাহার পর সে নৈশ অন্ধকারে কোথায় অদৃশ্য হইল কেহ দেখিতে পাইল না এবং কেহ তাহার সন্ধান লওয়াও আবশ্যক মনে করিল না। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।